জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমরা যেসব অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী যারা আছো, তোমাদের আজকে যে 50টা রিজনিং করাবো না, এই 50টা রিজনিং তোমরা যদি দেখে যাও, ডেফিনেটলি এর মধ্যে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় অঙ্ক, জিকে, সায়েন্সের পাশাপাশি রিজনিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা পড়ে। তুমি যদি 5টা রিজনিংয়ে যদি তুমি ঠিক করে দাও, তুমি কিন্তু 5 দুগুণে 10 নম্বর পেয়ে যাবে। তো আজকে তোমাদের যে 50টা রিজনিং এনেছি, তোমরা পরীক্ষার হলে ঠিক দেখবে এই 50টার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং তোমাদের হাতে এখনও পরীক্ষার সময় রয়েছে। ক্লাসটা একবার তোমরা সম্পূর্ণ দেখে নিও, তোমার রিজনিংয়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কনসেপ্ট বলতে গেলে কি, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে তোমার ব্রেনে সরাস করে ক্যাচ করে যাবে। তোমার আমার কথা মনে পড়ে যাবে যে না, স্যার শিখিয়েছিল, স্যার করিয়েছিল। এবং এটাও বলছি, এই 50টা রিজনিং যদি করে যাও, এখান থেকেই দেখবে হয়তো কমন হুবহু সেম প্রশ্ন কমন চলে আসলো। ওকে, কারণ হচ্ছে এই যে 50টা রিজনিং আমি ভরেছি, এই 50টা রিজনিং হচ্ছে অগ্নিবীরে আসা প্রশ্ন। গত বছর 2023, 2022, 2024-এ আসা প্রশ্ন। সুতরাং এই প্রশ্নগুলোই কিন্তু একই প্রশ্নর প্যাটার্নেই কিন্তু তোমাদের 2025-এও কিন্তু হবে। সুতরাং এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ওয়াচ করবে। প্রথম প্রশ্ন, যে প্রদত্ত শব্দগুলিকে বর্ণানুক্রমিকভাবে সাজান এবং দ্বিতীয় শেষে যেটি আসে সেটিকে টিক দিন। অর্থাৎ দ্বিতীয়টার শেষে কোনটা আসছে, তারপরে আমরা প্রথমে কোন সংখ্যাটা আসছে বলেছে পরিষ্কার, চেক করা হয়েছে বা চেক করা, মাথা এবং ক্রমাগত। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি প্রথমে যেটা আসবে চেক করাটা, এই 2 নম্বরেরটা আসবে 1-এ। ওকে, প্রথমে কি করব, চেক করব, চেক করলাম, তারপরে পরিষ্কার করা, এটা আসবে 2 নম্বরে। পরিষ্কার বলতে স্পষ্টতা হলাম। 3 নম্বরে আসবে ক্রমাগত, ক্রমাগত মানে পরপর পরপর, এটা আমার 3 নম্বর আসবে। এবং 4 নম্বর আসবে মাথা, মাথাটা অ্যাকচুয়ালি শেষে আসবে, ওটা আমি প্রথমে বলে দিয়েছিলাম। ওকে, তাহলে প্রথমে কি করলাম, চেক করলাম। প্রথমে আমি চেক করলাম, চেক করার পর কি পরিষ্কার হলাম যে না ঠিকঠাক আছে। যখনই আমি পরিষ্কার হয়ে গেলাম তখনই বললাম যে পরপর সব মাথা পরপর সাজিয়ে নেব। কী সাজাবো, পরপর মাথাগুলোকে সাজিয়ে নিলাম। তাহলে এবার এখানে প্রশ্নটা বলেছে শেষের দ্বিতীয়টা, তাহলে শেষের দ্বিতীয় কোনটা, আমার সব থেকে শেষে রয়েছে মাথা 4 নম্বর পজিশনে, তার আগে শেষের দ্বিতীয় পজিশনে। তার মানে অ্যাকচুয়ালি আমার শেষের দ্বিতীয় পজিশন 3 নম্বরটা হচ্ছে, অর্থাৎ পরপর ক্রমাগত, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, তোমার ভালো না লাগতে পারে রিজনিং স্যার, তোমার হয়তো মনে হতে পারে যে স্যার রিজনিংটা করালো বা কী করাচ্ছে বা এইসব টাইপের প্রশ্ন তোমার যদি মনে হয় যে আসবে না, তাহলে তোমার থেকে বোকা কেউ না। কারণ এগুলো হচ্ছে 2024-এ তোমাদের রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন আমি পিক করেছি। মানে এই প্রশ্নগুলো এই কারণে এসে দিচ্ছি যাতে পরীক্ষার হলে তোমরা ফেঁসে না যাও। এখানে কঠিন লাগুক তোমার বুঝতে, কিন্তু পরীক্ষার হলে জিনিসটা যাতে সহজ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য ক্লাসগুলো করাচ্ছি। এই 50টা প্রশ্ন পড়ে যাও ভাই, বুঝতে পারবে এর ফলাফল। আমি প্রত্যেকবার একটা কথা বলবো না যে ওষুধ তেতে হলেও খেতে হয়। দেখো, চেয়ারম্যান, সংবাদপত্র, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যারা সংবাদপত্র হয়, যারা সংবাদপত্র, তারা কি পরিচালনা করে, সংবাদপত্র হচ্ছে পরিচালনা, মানে অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা হচ্ছে সম্মেলন থেকে শুরু আছে, ওর জন্যই আমার মিলটা হচ্ছে না। চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যানরা কি করছে, চেয়ারম্যান যারা বিভিন্ন চেয়ারম্যান রয়েছে তারা করছে সম্মেলন। তাহলে সংবাদপত্র কারা করবে, যারা এডিটর থাকবে, এডিটরদেরকে আমরা কি বলি, সম্পাদক বলে থাকি। যারা এডিটর বা সম্পাদক তারাই তো আমার সংবাদপত্র করবে। তো এটা আমার সেটাই উত্তর হয়ে যাবে, তাই না? আচ্ছা, একটা কথা বলি, তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে যাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। দেখো, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পিডিএফটা সংগ্রহ করে নেবে। ওকে, আমি টোটাল 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমি এই পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রামে। আরেকটা কথা বলি, এই অ্যান্সারগুলো আমার টেলিগ্রামে দেওয়া থাকবে না। মানে তোমরা যেটা বলছিলে যে স্যার আপনি কোশ্চেনের অ্যান্সারগুলোকে কোনো অন্য কালিতে একটু ট্রিক করে দেন, আমি অ্যান্সার ট্রিক এই কারণে করি না, কারণ হচ্ছে আমি কোশ্চেনটা দিই এবং ইউটিউব দেখে যাতে তোমরা ক্লাসগুলোকে ট্রিক করে নিজেরা করো, তাহলে সেই জিনিসটা ভালো মনে থাকবে। তার জন্যই আমি ক্লিক করি না। বলেছে বেমানান শব্দ খুঁজো, বলেছে চাকা, ট্রেন, বাস, নৌকা। তো বেমানান কোনটা, অবশ্যই চাকা। স্যার কেন চাকা, কারণ দেখো ট্রেন, বাস এবং নৌকা এই তিনটের সাহায্যেই আমরা সেটা বিভিন্ন দ্রব্য জিনিসপত্র মাল হোক বিভিন্ন, হ্যাঁ, আমরা ট্রান্সপোর্ট অর্থাৎ মানে কি জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি। কিন্তু চাকার মধ্যে কী নিয়ে যায়, চাকার মধ্যে তো কিছু নিয়ে যেতে পারে না, কারণ চাকা নিজেই একটা চাকা। কিন্তু একটা ট্রেনের মধ্যে চাকা তো রয়েছে, কিন্তু ট্রেনটার মধ্যে তো অন্য কোনো জিনিসও নিয়ে যাচ্ছি, বাসও তো একটা জিনিস নিয়ে যাচ্ছে, বহন করছে। নৌকার মধ্যেও তুমি অনেক কিছু নিয়ে যেতে পারবে। সুতরাং চাকাটা ছিল ব্যতিক্রম। তারপরে দেখো, এই প্রশ্নটা এসেছে তোমাদের, ভাবো তোমাদের ঘড়ি থেকে কিন্তু প্রশ্ন আসছে স্যার, বারবার বলছি আমি।
সুতরাং এটা একটু দেখবে। একটি ঘড়িতে সকাল 7টা দেখাচ্ছে, ভালো কথা। এই যদি একটা ঘড়ি হয় স্যার, এই ঘড়িতে মোটামুটি ধরো এটা 6টা, তাহলে মানে এইখানে এই হচ্ছে 7টার ঘর, তার মানে এই জায়গায় কোনো একটা কাঁটা আছে, 7টার জায়গায় কোনো একটা কাঁটা রয়েছে। যখন ঘড়িতে দুপুর 1টা বাজে, অর্থাৎ যখন এটা যদি 12টার ঘর হয়, এই মোটামুটি এই জায়গায় একটা, তাহলে আমার যখন একটা যখন বাজছে, তাহলে ঘন্টার কাঁটা কত ডিগ্রিতে ঘোরে। প্রথমে বলে রাখি স্যার, আমাদের 12 ঘন্টা, 12 ঘন্টায় আমাদের যে ঘন্টার কাঁটাটা কি, প্রত্যেক 12টা থেকে 1টা গেল মানে 1 ঘন্টা হলো, 1টা থেকে 2টো গেল মানে 2 ঘন্টা হলো। এইভাবে মানে এইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 5টা করতে যখন 12টায় আসবে, মানে পুরো একটা পাক মারলো। স্যার একটা পাক মানে কত, আমরা স্যার ছোটোবেলায় শিখেছি স্যার, একটা পাক মানে হচ্ছে 360 ডিগ্রি স্যার। তাহলে একটি ঘড়ি 12 ঘন্টায় স্যার কতটা ঘোরে, তোমরা বলো স্যার 360 ডিগ্রি। তাহলে প্রত্যেক 1 ঘন্টায় স্যার কতটা করে ঘোরে, তোমরা বলো স্যার 360কে আমরা 12 দিয়ে ভাগ করলে 1 ঘন্টার হিসাবে পেয়ে যাবো, অর্থাৎ 30 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেক 1 ঘন্টায় ঘড়িটা আমার 30 ডিগ্রি করে স্যার ঘুরছে। এবার প্রশ্ন হচ্ছে ঘড়িটা কত ডিগ্রি কোণে ঘোরে, তখন তার ঘন্টার কাঁটা কত ডিগ্রিতে ঘুরছে। তাহলে তুমি একটা হিসাব করে দেখি স্যার, সকাল 7টা মানে থেকে আমরা কি বলবো স্যার, সকাল 7টাকে আমরা AM বলি, আর দুপুর 1টা মানে স্যার আমাদের 1টা PM বলবো। তাহলে 1টা থেকে 7টা থেকে 1টা পর্যন্ত যেতে গেলে আমাদেরকে কত ঘন্টা যেতে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, স্যার আমাদের 6 ঘন্টা। তার মানে আমাদেরকে 6 ঘন্টা অতিক্রম করতে হচ্ছে। তাহলে এবার স্যার তোমরা বলবে স্যার 1 ঘন্টা মানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে স্যার 6 ঘন্টা মানে স্যার কত হবে। 1 ঘন্টা মানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে 6 ঘন্টা মানে স্যার 3 6 18, 180 ডিগ্রি হবে। এই অঙ্কটাই দেখবে তোমাদের আসতে চলেছে, এই অঙ্কটাই আসতে চলেছে তোমাদের, এই ঘড়ির এই অঙ্কটা অনেকেই পারবে না আমি জানি, আশা করছি বুঝিয়ে দিয়েছি। এবার দেখো, মোহন পূর্ব দিকে 4 কিলোমিটার। প্রথমে স্যার লিখবো আমি দিকগুলোকে একটু লিখে নিব। এটা হচ্ছে স্যার উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, উত্তর দক্ষিণ। স্যার এটা পূর্ব দিক, স্যার এটা পশ্চিম দিক, এটা পশ্চিম দিক। আমি যদি এইভাবে লিখি স্যার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এবার আমি সাজাবো, বলে যে পূর্ব দিকে 4 কিলোমিটার মানে পূর্ব দিক স্যার এদিকটা হচ্ছে, তাহলে আমি কালি দিয়ে অন্য কালি দিয়ে করাচ্ছি। এখান থেকে যদি আমি করার চেষ্টা করি, পূর্ব দিকে স্যার 4 কিলোমিটার, ভেরি গুড, 4 কিলোমিটার পূর্ব দিকে 4 কিলোমিটার গেছে। বলছে তারপর ডান দিকে মোড় নাই। স্যার যেদিকে যাচ্ছে সেই দিকে দুটো হাতকে এক জায়গায় জড়ো করবে, যেটা তোমার ডান হাত সেটাই তোমার ডান দিক। ওকে, তো এটা ডান দিক কোনটা হবে, পূর্ব দিকে। কিংবা খাতাটা সেইভাবে তোমরা ঘুরিয়ে নিবে, দিয়ে দেখবে যে তোমার ডান হাত কোনটা হচ্ছে বা হাত কোনটা হচ্ছে, সেইভাবে করবে। তারপর ডান দিকে মোড় নিল, ডান দিক হচ্ছে স্যার নিচের দিকটা ডান দিক, তাই না? তো একদম স্যার হ্যাঁ, নিচের দিকটা হচ্ছে ডান দিক। আর নিচের দিকটা ডান দিক কত করে যাবে স্যার, তোমরা বলবে স্যার 3 কিলোমিটার বলেছে স্যার, ভেরি গুড, 3 কিলোমিটার লিখবো, 3 কিলোমিটার লিখবো। 3 কিলোমিটার হেঁটে গেল, আবার সে ডান দিকে মোড় নিল, তাহলে আবার সে ডান দিক মানে কোন দিক স্যার, তাহলে আবার সে ডান দিক মানে স্যার এই দিকটাই হচ্ছে, আলটিমেটলি স্যার এই দিকটাই হচ্ছে। ডান দিকে মোড় নিল, ডান দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার হাঁটলো, 4 কিলোমিটার হাঁটলো, ভেরি গুড। এরপর সে পিছনে ফিরে গেল, মানে স্যার যেখানে হেঁটে এসেছিল সেখান থেকে ও কি করেছে জানো, ও সেখান থেকে আবার করেছে কি, আবার পিছনের দিকে ফিরে গেল। মানে এখানে তো পৌঁছেছিল, আবার আমি পিছনের দিকে ফিরে গেলাম। বলেছে এখন সে কোন দিকে মুখ করে আছে, তোমরা বলবে স্যার এই দিকে যদি মুখ হয় এটা কোন দিক স্যার, পূর্ব দিক, পূর্ব দিক। অনেকে এটা কিন্তু পশ্চিম মারতো, কারণটা কি, 4 কিলোমিটার গিয়েছে, 3 কিলোমিটার গিয়ে দিয়ে এদিকে এসেছে, এদিকে এসেছে, সবাই কিন্তু পশ্চিম দিক মেরে যেত, কিন্তু বলেছে যে আবার পিছনে ঘুরেছে। এটা কিন্তু ভালো করে বোঝার ছিল জিনিসটা। তো এটাই ছিল প্রশ্নটা। দেখো একটা অঙ্ক, এটা অঙ্কের মধ্যেই পড়ে, যেটা তোমাদের রিজনিংয়ে তোমাদের প্রিভিয়াস ইয়ার এটা ভরেছে। বলে তিনটি সংখ্যার গড়, 27, দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, তৃতীয় সংখ্যা প্রথমটির 5 গুণ, সংখ্যা মানে সংখ্যাটি কী। আচ্ছা ভেরি গুড, আমি 3টে সংখ্যা লিখব স্যার, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। বলেছে দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, তাহলে স্যার প্রথমটাকে যদি 1 লিখি, তাহলে আমি নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটাকে 3 লিখব। তাহলে তারপরেই তো আমার প্রথমটার 3 গুণ হলো, কারণ প্রথমের 3 গুণ মানে 1-এর 3 গুণই 3ই হচ্ছে। তারপরে বলেছে তৃতীয় সংখ্যা, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা হবে, এই যে তৃতীয় সংখ্যাটা স্যার, এই যে তৃতীয় সংখ্যা প্রথমটার 5 গুণ, তাহলে প্রথমটা তো 1 রয়েছে, 1-এর 5 গুণ তো 5ই হয়, 5-একে 5 দিয়ে বলেছে যে সংখ্যা তিনটি কী কী হবে। তাহলে এবার সংখ্যা তিনটিকে আমরা ধরে নাও x, 3x, সবকটাকে x ধরে নাও।
তাহলে এই যে তিনটে সংখ্যার গড় বলেছে, যেহেতু 27কে 3 দিয়ে গুণ করতে হবে, তিনটে সংখ্যার গড় বলেছে স্যার 3 27 81, আর আমার টোটাল তিনটে সংখ্যার গড় কত হচ্ছে এবার দেখে নাও 5, অর্থাৎ 5 3 8 8 1 9, অর্থাৎ 9x সমান সমান স্যার 81, অর্থাৎ এক্সের মান স্যার 9 9 81। স্যার যখনই আমি এক্সের মান যখন 9 পেয়ে গেছি তখন আমার এই 9টাকে কী করব, প্রত্যেকের মানে বসিয়ে দেবো, অর্থাৎ 9কে 9, তারপরে স্যার 9কে 9, তারপরে 3 9 27, তারপরে 6 9 54, অর্থাৎ 9 27 54 কোন অপশান আছে স্যার, সরি 5 9 45 54 নয় এক্সট্রিমলি সরি 5 9 45, অর্থাৎ 9 27 45 অপশান নাম্বার 2 রয়েছে, সুতরাং এটাই উত্তর হয়ে যাবে। তারপরে দেখো একজন ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে, আচ্ছা বেশ ভালো কথা, একজন ভদ্রলোকের দিকে ইঙ্গিত করছে। আচ্ছা আমি এখানে কি লিখতে পারি যে একজন ভদ্রলোককে, এভাবে করতে পারো দেখি, এটা এভাবে করতে পারি, আমি একটু ছোট করে নিচ্ছি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা এটাকে একটু কালি চেঞ্জ করে নিই, আমি এখানে লিখলাম একটা ভদ্রলোককে, আচ্ছা ভেরি গুড, একটা ভদ্রলোককে লিখো, একটা ভদ্রলোক, ওকে ভদ্রলোক, ঠিক আছে। বলেছে একটি ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে দীনেশ, ওকে ভেরি গুড, দীনেশকে লিখব, এই হচ্ছে দীনেশ, এই হচ্ছে দীনেশ। বলেছে দীনেশ বললেন, বলছে তার একমাত্র ভাই, কার ভাই, দীনেশ বললেন তার একমাত্র ভাই, কথার অর্থ হচ্ছে যে ওই যে ভদ্রলোকের একমাত্র ভাই, তাই না, কার বলেছে একজন ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে দীনেশ বললেন তার একমাত্র ভাই, অর্থাৎ এই ভদ্রলোকটার একটা ভাই রয়েছে, ভালো কথা স্যার, ভদ্রলোকের একটা ভাই রয়েছে, আমি ধরলাম একটা ভাই আছে, বলেছে তার একমাত্র যে ভাইটা সে হচ্ছে আমার, এবার আমার মানে মহেশ দীনেশের কাছে চলে আসবো, এবার দীনেশ দিয়ে করব, এগুলোকে সবসময় নিজেকে ফিল করে করবে, এ আমারটাকে নিজেকে ভেবে নিবে, আমার মানে তখন তুমি নিজেকে দিয়ে করো। বলেছে আমার মেয়ের, আচ্ছা আমার মেয়ে নো প্রবলেম, আমার যে মেয়ে, আমার মেয়ের বাবা, আমার মেয়ের বাবার বাবা, তাহলে আমার যে মেয়ে, আমার মেয়ের বাবাকে, দীনেশ তো নিজেই হচ্ছে স্যার, মেয়ের বাবা তো নিজেই হচ্ছে দীনেশ, তার বাবা, তার বাবা, স্যার তার বাবাকে, তার বাবাকে সেই ভাইটা, তার মানে অ্যাকচুয়ালি রিলেশনটা কীভাবে হচ্ছে, তার মানে এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক আর যে ভাইটাকে, যে ভাইটা তার একমাত্র ভাইটাই হচ্ছে ওর বাবা, কার দীনেশের বাবা, তাহলে তার মানে হচ্ছে দীনেশের বাবা, তার মানে ওই ভাইটার জায়গায় বাবা হয়ে গেল, তার মানে নিশ্চয়ই এবার বলেছে কি যে ভদ্রলোক দীনেশের সাথে কীভাবে সম্পর্কিত, তাহলে ভদ্রলোকের সাথে দীনেশের সম্পর্ক বলেছে স্যার, তাহলে আমার দীনেশটাকে ভাবো, দীনেশের বাবা, দীনেশের বাবার দাদাটা কে হবে, অর্থাৎ তোমার নিজের বাবার কোনো যদি দাদা থাকে সে নিশ্চয়ই জ্যাঠা হবে, তাই না, অপশান নাম্বার এ জ্যাঠা উত্তর হয়ে যাবে, সহজ ছিল। তারপরে দেখো এই টাইপেরও প্রশ্ন আসবে, এই টাইপেরও প্রশ্ন আসবে, বলেছে নিম্নলিখিত সংখ্যা প্রতীক সিরিজ দেখুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। এই যে সংখ্যা সিরিজটা দেওয়া রয়েছে, এই সিরিজ থেকে কি জানতে চাইছে একটু দেখব। বলেছে এমন কতগুলি চিহ্ন আছে যার ঠিক আগে একটি সংখ্যা এবং তার ঠিক পরে একটি সংখ্যা আছে। আচ্ছা আগে একটা সংখ্যা এবং পরে একটা সংখ্যা রয়েছে, এমন কতগুলো চিহ্ন রয়েছে, তাহলে আমরা দেখব কতগুলো সংখ্যা রয়েছে দেখব এবং ভালো করে বোঝার চেষ্টা করব। আমি স্যার দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা, দেখো স্টার মিডিল পয়েন্টে তার আগে একটা সংখ্যা রয়েছে 1 এবং তার পরে একটা সংখ্যা রয়েছে 2, তাহলে স্যার এটা একটা হচ্ছে, তাহলে একটা হলো। আর কোথাও দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি, স্যার দেখো এখানে স্যার 4 আর হ্যাজ আর 9-এর মধ্যে দেখতে পাচ্ছি হ্যাজের আগে একটা সংখ্যা রয়েছে, হ্যাজের পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম স্যার। আর কি পাচ্ছি স্যার, দেখো এখানটায় পাচ্ছি না, দেখো 3 এবং এটাকে আমরা অ্যান্ডের চিহ্ন বলে থাকি, ওকে ওটাকে অ্যান্ডের চিহ্ন বলে থাকি, তো ওটার আগে একটা সংখ্যা 3 রয়েছে, পরে একটা সংখ্যা 9 রয়েছে, তাহলে 3খানা পেলাম। আর কি পাচ্ছি স্যার, আরও একটা পাচ্ছি যেটা আমার চোখ থেকে এড়িয়ে গেছিলো, বাট এড়িয়ে যাবে কোথায়, এই যে একটা উপরে চিহ্ন রয়েছে না, এরকম চিহ্ন রয়েছে, তার আগে একটা সংখ্যা 3 এবং পরে একটা সংখ্যা 1 রয়েছে, তাহলে টোটাল কতগুলো সংখ্যা পেলাম স্যার, তাহলে টোটাল সংখ্যা পেলাম 1টা 2টো 3টে 4টে, বাকিগুলো কি হচ্ছে আগে পরে সংখ্যা হচ্ছে না, তাহলে এই 4টেই ছিল উত্তর, ওকে 4টে উত্তর হয়ে যাবে। পরবর্তী আমরা রিজনিংয়ের দিকে ফোকাস করব।
ওকে, এবং এই রিজনিংটা তোমাদের একটু কনফিউশন হতে পারে, আর আমি জানি এটা হবে। বলেছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি খুঁজুন যার সাথে ফিস মানে হচ্ছে স্যার মাছ ইজ টু স্কুল। তোমরা বলে স্যার মাছ ইজ টু স্কুল। বলে রাখি, আমাদের যে মাছের যে ঝাঁককে আমরা স্কুল বলে থাকি, তোমাদের কাছে এটা অড মনে হলেও এটা সত্য, স্কুল বা সোল বলে থাকি। ওকে, স্কুল বা সোল, SHOLE সোল। তো মাছের ঝাঁককে আমরা স্কুল বা সোল বলে থাকি। তেমনি এই একই সম্পর্কে কোনটা মিল খাচ্ছে আমাকে দেখতে হবে। গরুর সাথে, গরুর যে ঝাঁককে আমরা খামার বলি না, পালকে মৌর বলি না, নেকড়েকে বলি, নেকড়ের একগুচ্ছ নেকড়েকে ঝাঁককে আমরা প্যাক বলে থাকি। স্যার এটা দেখতে হবে তোমাদেরকে, তোমার খুবই গুরুত্বপূর্ণ স্যার। এটা তোমার কাছে অজানা বা অড টাইপের প্রশ্ন মনে হলেও এটাই কিন্তু বাস্তব। ওকে, এবং এটাই উত্তর। তারপরের সংখ্যা দেখো, বলেছে গাড়ি ইজ টু গ্যারেজ। এটা সহজ। গাড়ি আমরা কোথায় রাখি স্যার? গ্যারেজের মধ্যে রাখি। তাহলে জাহাজ আমরা কোথায় রাখি? জাহাজ, তোমরা বলবে স্যার জাহাজ কোথায় রাখি? হারবারের মধ্যে না। এগুলো অনেক সময় ইংরেজিও থাকতে পারে, বাংলাও থাকতে পারে। হারবার মানে স্যার কি? পোতাশ্রয় কোনটাকে বলি স্যার? যেখানে জাহাজ থাকে, অর্থাৎ বড় বড় জলজাহাজগুলো যেই জায়গায় থাকে সেটাকে পোতাশ্রয় বলি আমরা, তাই না? তো সেটাই উত্তর হয়ে যাবে। তারপরের দেখো, তারপরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। বলেছে ডান দিক থেকে, স্যার একটা কথা বলে দিই, আমরা যদি ABCD লিখি, ABCD ডট 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 XYZ, মনে রাখবে স্যার এই ABCD যেটা আমরা লিখছি তার এই শেষের দিক থেকে যখন এদিকে আসবো এটাকে আমরা ডান দিক বলবো, আর প্রথম দিক থেকে যখন এদিকে যাব ABCD পরপর পড়ে যাব সেটাকে আমরা বাঁ দিক বলবো। ওকে, তাহলে আমাদের টোটাল স্যার 26টা লেটার হয়। ওকে, 26টা লেটার হয়। বলেছে ডান দিক থেকে বর্ণমালাগুলি বর্ণানুক্রমিকভাবে লেখা হলে অষ্টম অবস্থানে কে আসবে বা অষ্টম অবস্থানটা খুঁজুন। অষ্টম বলতে গেলে 8তম স্থানটা কে আসছে স্যার মনে রাখবে। এটা ডান দিক থেকে বলেছে, মানে শেষের দিক থেকে আমাকে উত্তরটা চাইছে। তার মানে তুমি কি করবে স্যার, আমাদের 26টা লেটার হয়, তুমি একটা লেটার বেশি বাড়িয়ে লিখবে, অর্থাৎ 27টা ধরবে। তুমি যখন শেষের দিক থেকে ধরবে তখন তুমি 27 ধরবে। 27 থেকে স্যার 8 বাদ দিবে, যেহেতু অষ্টম বর্ণ বলেছে তাই 8 বাদ দিবে। 27 থেকে 8 বাদ দিলে হয় 19। আর 19 নম্বরে কোন অক্ষরটা পড়ছে বা কোন লেটারটা পড়ছে, ABCD করে তুমি পরপর পড়ে যাও, 19 নম্বরে দেখবে S পড়ছে। কারণ T20, টি এর অবস্থান আমাদের 20, কারণ এর প্রত্যেকের খেলা T20 খেলা আমরা জানি। তাহলে এসের পরেই তো টি হয়, তাই না? ST, সুতরাং S হচ্ছে 19 নম্বর। ওকে, তারপরে দেখো বোঝাতে পেরেছি। এবার তোমাকে যদি বলতো এখানে যে ধরে নাও ডান দিক থেকে বর্ণমালার বর্ণানুক্রমিকভাবে লেখা হলে দেখা গেলো অষ্টম বর্ণর জায়গায় বললো 13তম বর্ণটা কী হবে, তাহলে স্যার তুমি কী করতে? এই 27 থেকে 13কে বাদ দিতে। যাই হোক না কেন আমি 27 থেকে বাদ দেবো, মানে ডান দিক থেকে হলে 27 থেকে, আর প্রথম দিক থেকে হলে তো নর্মাল ব্যাপার। যদি আমাকে এটা বাঁ দিক থেকে বলতো যে বাঁ দিক থেকে অষ্টম বর্ণ, তাহলে বাঁ দিক থেকে 8 নম্বরে কী হয়? এইচ হয়, পরপর ABCD করে যেমন হয় নর্মাল সেটাই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, তারপরে প্রশ্নটা বলেছে যে পি হলো কে এর মা। আচ্ছা, বেশ ভালো কথা। কে এর মা কে গো? আমি লিখছি ভালো করে, যেভাবে লিখছি এবং যেভাবে বোঝানোর চেষ্টা করছি সেভাবেই দেখবে। এখানে আমি কে লিখলাম এবং ছোট করে লিখব। কে এর মা হচ্ছে কে? পি। ওকে, কে এর মা, কারণ পি হলো কে এর মা, কে এর মাটা কে? পি। তার মানে স্যার পি একজন মহিলা, তাই না? ঠিক, বেশ ভালো কথা। তারপর বলছে কে হলো ডি এর বোন। ডি এর একটা বোন রয়েছে স্যার, এই ডি এর বোন রয়েছে স্যার। ডি এর বোনটাকে, এই ডি এর বোন হচ্ছে স্যার কে, তার মানে এরা ভাই বোন। ডি আর কে হচ্ছে ভাই বোন স্যার, তাই না? তুমি ভাই বোনকে প্লাস দ্বারা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারো, কারণ আমার নিজের রক্তের সম্পর্ক, দাদা ভাই সব একই। তারপরে বলেছে ডি হলো জে এর পিতা, তার মানে জে নামে একজন কেউ আছে যার এই জে এর পিতাকে তো আমি উপরে রাখবো, তাই না? তবেই তো আমার পিতার সম্পর্ক আসবে। ওকে স্যার, জে এর পিতা ডি, তার মানে জে এর পিতা, তাহলে ডি এর আবার পুত্রকে, যে পুত্র মানে নিচে আসছে আর পিতা মানে উপরে, একটু বুঝতেই পারছো সম্পর্কে।
তাহলে পি কীভাবে জে এর সাথে সম্পর্কিত স্যার? ওকে, এই পি এর সাথে কার সম্পর্ক চেয়েছে স্যার? জে এর সম্পর্ক চেয়েছে। তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো স্যার? কেন বলতে পারবো না? তুই বলবে যে আমার ডি হচ্ছে আমার বাবা, আমার বাবার যে বোন, আমার বাবার একটা বোন রয়েছে, তাই না? আমার বাবার যে বোন সে হচ্ছে আমার পিসিমা বা পিসি, যাই মাসি যাই বলো। তার মানে অ্যাকচুয়ালি তো কে আর ডি হচ্ছে ভাই বোন। তাহলে ভাই বোনের যে মা সে আর কী হবে? নিশ্চয়ই সে ঠাকুমাই হবে আমার। তুমি নিজেই ভাবো যে আমার বাবার তোমাদের বাবার কোনো ভাই বোন রয়েছে, তোমরা দুই ভাই রয়েছে, তোমার বাবারা কোনো দুই ভাই থাকুক না কেন বা দুটো বোনই থাকুক না কেন, তাদের যে মা বাবা কে হবে? ঠাকুমা হবে, ঠাকুরদা ঠাকুমা হবে। সুতরাং এটা খুব একটা ইজি কোশ্চেন ছিল। ওকে, অপশান নাম্বার 2 সঠিক উত্তর। তারপরে বলছে বিজোড় বেছে নিন। বিজোড় বলতে গেলে মিল নেই, একটা এমন সংখ্যা আছে যেগুলোর মধ্যে মিল নেই। এই যে দর্জির কাজ কি? দর্জির কাজ হচ্ছে সেলাই করা। ওকে, কি দিয়ে? একটা সবসময় দর্জির জন্য প্রয়োজন হচ্ছে একটা মেশিন। দর্জির মেশিন ছাড়া কিন্তু দর্জি সেলাই করতে পারবে না। নাপিতের কাজ হচ্ছে চুল কাটা। কামারের কাজ হচ্ছে বিভিন্ন ওই যন্ত্রপাতি হেসো ফেসো সব কিছু লোহা পোহা তৈরি করা কামারের কাজ, তাই না? তৈরি করা, অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে কামারের কাজ। ছুতোরের কাজ কি? ছুতোর বলতে গেলে ওই যে কাঠের কাজ যারা করে কাঠমিস্ত্রি, ওরাও কিছু তৈরির কাজ করছে। তাহলে এখানে বেমানান কী হচ্ছে? অবভিয়াসলি নাপিত, কারণ যে কাঠমিস্ত্রি সেও কিছু তৈরি করছে, যে কামার লোহা মিস্ত্রি সেও তৈরি করছে, দর্জি মিস্ত্রি সেও কিছু জামা কাপড় তৈরি করছে, কিন্তু নাপিত ও শুধু চুল কাটছে, ও তৈরি করছে না কিছু। ওকে, এটা ছিল আলাদা। তারপরে একজোড়া জুতা বলছে, একজোড়া জুতা বা একজোড়া জুতোতে কি থাকবে? দেখো তোমার মধ্যে লেস, জুতোর লেস প্রত্যেকে জানো, যদি একটা শ্যু হয় দেখবে এরকম এরকম করে দড়ি দড়ি দিয়ে থাকে, ওটাকে লেস বলে। তো জুতোর লেস, চামড়া, সোল আর চাবুক। অনেকের মনে স্যার চাবুকটা নাও বুঝতে পারো। চাবুক বলতে গেলে ধরো সাপোজ একটা বলছি, এটা একটা জুতো দেবে, জুতের পেছনের দিকে এক্সট্রা এখনকার দিনে একটু ফিতেওয়ালা জুতো থাকছে, হ্যাঁ, যেটা পায়ের গোড়ার এটাকে আটকে রাখছে, ওটাকে বলছে স্যার চাবুক, বা ইংরেজিতে এটাকে বলে STRAP, স্ট্র্যাপ। ওকে, এটা বলে। তাহলে এবার বলো এখান থেকে কোনটা একটা জুতোর মধ্যে সবসময় কী থাকবে? স্যার এটার উত্তর হচ্ছে স্যার সোলস। কেন স্যার সোলস? কারণ দেখো একটা জুতের মধ্যে লেস অবশ্যই থাকে, কিন্তু লেস ছাড়া কি জুতো হয় না? তুমি হাওয়াই চপ্পল পরো না, সেখানে কি লেস থাকে? লেস তো শুধুমাত্র শুয়ে লাগানো থাকে, শুটাকে ভালোভাবে বেঁধে রাখার জন্য, যে দড়িটাকে, সেই দড়িটাকেই লেস বলছি আমরা। তারপর হচ্ছে চামড়া। জুতো কি শুধু চামড়ারই হয়? কেন প্লাস্টিকের জুতো হয় না? প্লাস্টিকেরও তো জুতো হয়, কিন্তু তুমি প্লাস্টিকের জুতো পরো আর সুই পরো আর যাই পরো, জুতোর যে সোলটা, যেটার উপরে আমরা পাটা রাখি, যে সোল, সেই সোলটা লাগবে, তাই না? তাছাড়া কিন্তু জুতো হয় না। ঠিক আছে, সুতরাং এটাই ছিল সঠিক উত্তর। তারপরে নিচের সংখ্যা ক্লাস্টার বা জোড়াটি নির্বাচন করুন যা অন্যদের থেকে আলাদা। আচ্ছা, নিচের কোনটা অন্যদের থেকে আলাদা? তো এটা অবভিয়াসলি অপশান নাম্বার 4, 42:4 আলাদা। স্যার কী করে হলো? স্যার 16×2 = 32, অর্থাৎ 2কে 16 দিয়ে 32কে ভাগ যায়। স্যার 5কে 15 দিয়ে ভাগ যায়। স্যার 6কে 36 দিয়ে ভাগ যায়, কিন্তু স্যার 4কে 42 দিয়ে ভাগ যায় না। সুতরাং যেটা ভাগ যায় না সেটাই ছিল আলাদা সংখ্যা বা অন্যতম সংখ্যা, বেমানান। ওকে, তারপরে স্যার, আচ্ছা এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, একজন এটা একটু রিপিট হয়ে গেছে অঙ্কটা, সকাল 7টা দুপুর একটা একটু আগে করলাম না, রিপিট হয়ে গেছে। বলেছে বিজয় দক্ষিণ দিকে 5 কিমি হেঁটেছে। আচ্ছা স্যার, ভেরি গুড। আমি সাইডটা প্রথমে লিখে নেব স্যার। উত্তর দক্ষিণ, আচ্ছা এখানে লিখে করাই, এখানে লিখে, তাহলে বেশ তোমরা ভালো বুঝতে পারবে। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ওকে, নো প্রবলেম। বলেছে দক্ষিণ দিকে, আচ্ছা এখান থেকে শুরু করব। দক্ষিণ দিকে 5 কিলোমিটার, ধরে নাও এই পর্যন্ত এসেছি, এই পর্যন্ত রাস্তাটা হচ্ছে আমার কত স্যার? 5 কিলোমিটার। এই পর্যন্ত রাস্তাটা 5 কিলোমিটার দিয়ে বলেছে, তারপর সে ডান দিকে ঘুরেছে স্যার। ডান দিক মানে স্যার কোন দিক? এই দিকে ঘুরেছে, এদিকে, এইদিকে স্যার ডান দিকে ঘুরে স্যার কতটা এসেছে স্যার? তোমরা বলো স্যার 3 কিলোমিটার হেঁটেছে। ওকে, ভেরি গুড। তারপরে কি করেছে? আবার ডান দিকে। স্যার আবার ডান দিকে মানে কোনটা? স্যার আবার ডান দিক কথার অর্থ হচ্ছে স্যার উপরের দিকে গেছে, মানে এই দিকে গেছে স্যার, এই দিকে গেছে। এদিকে কতটা গেছে? 5 কিলোমিটার গেছে। কতটা? 5 কিলোমিটার গেছে। তাহলে দেখো এই রাস্তাটা সমান হয়ে গেল না? এই দুটো রাস্তা আর এই দুটো রাস্তা সমান সমান হয়ে গেল। তাহলে নিচের এই রাস্তাটা আর উপরে এই রাস্তাটাও সমান সমান হবে।
তাই বলেছে এখন সে শুরুর স্থান থেকে কত দূরে রয়েছে, শুরু করেছিল এখান থেকে, এই জায়গা থেকে শুরু করেছিল, তাহলে এই জায়গায় ও এখন আছে, তাহলে কত দূর আছে, নিশ্চয়ই এখানে এটা 3 কিমি মানে এটাও 3 কিমি হবে, সেটা একটা 3 কিমি উত্তর হয়ে যাবে। তারপরে বলছে প্রদত্ত উদাহরণের সাথে সবচেয়ে ভালো মেলে এমন উপায়টি বেছে নিন, সবথেকে ভালো মিলছে কোনটা। তো দেখো বলছে ব্রিস্টলস। ব্রিস্টলস হচ্ছে ব্রাশ। ব্রিস্টল কথার অর্থ হচ্ছে স্যার আমি বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই বোঝানোর জন্য রয়েছি। ব্রাশ মানে প্রত্যেকে জানো, ব্রাশ মানে কি, আমরা যে ব্রাশগুলো করি না, টুথপেস্ট, দাঁত মাজার ব্রাশ, সেই ব্রাশ। এই ব্রিস্টল হচ্ছে দেখবে ব্রাশের মধ্যে দেখবে যে এই জিনিস ওই যে লাইলন দিয়ে কেটে কেটে যে ইয়েগুলো লাগানো থাকে না, যে ক্ষুদ্র শক্ত লোমগুলো, লোম তো না, ওই যে যেটার দ্বারাই আমরা ব্রাশটা ঘষছি, যেটার জন্য ফেনা হচ্ছে, তো ওইটাকে ব্রিস্টেল বলে। অর্থাৎ একটা ব্রাশের মধ্যে সবসময় কী থাকে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো লাইলনের লোমগুলো থাকে বা ব্রিস্টেল থাকে। তাহলে একটা গিটারের মধ্যে অবশ্যই কী থাকে, তার থাকে। স্যার তারকে আমরা স্ট্রিং বলি থাকি, ওকে, কী বলে থাকি স্যার, স্ট্রিং। একটা গিটারের স্ট্রিং মানে হচ্ছে স্যার গিটারের তার, সেই গিটারের তারকে স্ট্রিং বলি। তাহলে সঠিক উত্তর কিন্তু এটাই হয়ে যাবে। তোমাদের কাছে নামটা অজানা হতে পারে, ঠিক আছে, তার অজানা বলেই তোমরা এখানে জানতে এসেছো, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তোমরা বলবে স্যার কত কঠিন কঠিন প্রশ্ন আসছে, আসুক না কেন, কারণ তোমরা এখানে জানতে এসেছো, জানছো, শিখছো, যাতে এই প্রশ্ন আসলে যাতে আর না ফাঁসো। একবার যদি জেনে নাও তাহলে আসলে কি তুমি আর ফাঁসবে না। বলেছে প্রদত্ত শব্দগুলিকে অভিধান, অভিধান মানে স্যার ডিকশনারি, ওকে স্যার ডিকশনারি। ডিকশনারির কথার অর্থ হচ্ছে স্যার ABCDEFG করে XYZ পর্যন্ত পরপর। তুমি আগে বিকে লিখতে পারবে না বা আগে সিকে লিখতে পারবে না, পরপর মানে এ থেকেই লিখতে হবে, ABCD এইভাবেই তোমাকে লিখতে হবে। তাহলে এইভাবে আমাকে সাজাতে বলেছে, ওকে সাজাবো স্যার, দেখো সুন্দর করে বোঝাবো এবং সারা লাইফে তোমরা মনে রাখবে। বলেছে প্রথম শব্দটা কী বলেছে স্যার, ভালো করে বোঝাবো, এই একবার তুমি যদি বুঝে যাও আর ভুল করবে না, টুগেদার, ওকে টুগেদার শব্দটাকে একটু বেশ বড় করে লিখলাম। তারপরে কি বলেছে স্যার, টেম্পেল, ওকে টেম্পেলকেও বেশ ভালো বড় করে লিখলাম। তারপরে স্যার টেম্পার, ওকে টেম্পারকেও বেশ ভালো বড় করে লিখছি। তারপরে বলছে টেকনিক, টেকনিক এই টাইপের রিজনিং আসবেই, ওকে আসবেই টেকনিক, ওকে। আমাকে প্রশ্ন বলেছে স্যার তৃতীয় স্থানে থাকা শব্দ, মানে এইটা এখানে তো কটা সংখ্যা রয়েছে স্যার, তো বলে স্যার এখানে কটা সংখ্যা রয়েছে স্যার, একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা রয়েছে। বাট এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 3 নম্বরে আসবে আমি জানি না, বা কোনটা 1 নম্বরে আসবে এখনও কিন্তু জানি না, কিন্তু সেটাকে জানবো। স্যার কী করে জানবো, ইংরেজি লেটার অনুযায়ী আমরা পড়বো। তো আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি লেটার অনুযায়ী এখানে সববার অক্ষরটা টি দিয়েই শুরু হয়েছে, ABCDতে শুরু হয়নি, মানে প্রত্যেকের টি দিয়ে শুরু হয়েছে। তার মানে স্যার এই টি দিয়ে আমি প্রথম লেটার থেকে আমাকে দেখে বলা সম্ভব যে কে প্রথম নম্বরে, কে দ্বিতীয় নম্বরে, কে তৃতীয় নম্বরে আসবে, স্যার বলা সম্ভব নয়। তার মানে টিটাকে কেটে দাও, প্রত্যেকের টিকে কেটে দাও, ওকে। তারপরে আমি দেখব যে 3 নম্বরে যেহেতু চেয়েছে, তারপরে আছে ও এর ইংরেজি আলফাবেট অনুযায়ী ও কত নম্বরে পড়ে স্যার, ও হচ্ছে 15 নম্বরে পড়ে। বাট এখানে রয়েছে, এই টেম্পেলে রয়েছে, টেম্পারেও রয়েছে, টেকনিকেও রয়েছে, তাহলে প্রত্যেকের এর স্থান তো স্যার 5। তার মানে আমাকে ওটা অত দূর যাবো না, আগে দিয়ে করব, কারণ কে পেয়েছি, কারণ ডিকশনারি অনুযায়ী সাজাতে বলেছে, পরপর ABCD করে যেতে হবে, ABCDE, তার মানে কে পেয়ে গেছি। তার মানে আমাকে এবার দিয়ে দেখব, তার মানে এবার 3জনেরই রয়েছে, তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি না যে এই 3জনের মধ্যে কে আগে পরে আসছে, বুঝতে পারছি না। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার এর রয়েছে এম, আর এরও রয়েছে এম এর স্থান স্যার 13, কিন্তু এর রয়েছে স্যার C। তার মানে আমি বুঝে গেলাম স্যার CABCD করে C, তার মানে এই অক্ষরটা সব থেকে আগে হবে, এর স্থান 1 নম্বর হবে, তাই না স্যার, এর স্থান তো 1 নম্বর আমরা কনফার্ম পেয়ে গেলাম। এবার বাকি 3জনের মধ্যে কে কোন নম্বর আসছে একটু দেখব। ও এর স্থান হচ্ছে স্যার 15তম, এম এর স্থান স্যার 13তম, তার মানে এই দুটো এম এর মধ্যে ফার্স্ট সেকেন্ড কেউ একজন হবে, কারণ ও তো 15 মানে অনেক দূরে চলে গেল, মানে 13-13-র মধ্যে কেউ একজন দেখব। তাহলে দুজনেরই এম দিয়ে শুরু আছে 13-13, মানে এই দুজনকেও বুঝতে পারছি না, এম কাটলাম। তারপরে দেখো পি এর স্থান 16, মানে এরও পি রয়েছে, তাও বুঝতে পারছি না, বাট ওর রয়েছে এল। তারপরে দেখো ওর রয়েছে কি, এর রয়েছে এল, বাট এর রয়েছে মানে 5 আর এল মানে 12, তাই না, এল এর স্থান 12, এর স্থান 5, তার মানে এই সংখ্যাটা আমার 2 নম্বর পজিশন হচ্ছে, তাই না। এবার এখানে আমার ও এ পর্যন্ত স্ট্রিক দিয়েই রাখো,
আর এবার এখানে এল রয়েছে, এল এর স্থান 12, ও এর স্থান হচ্ছে 15, তাহলে 12 আর 15-এর মধ্যে কি আগে আসে স্যার? তোমরা বলে 12 আগে আসে, তার মানে এই সংখ্যাটা 3 নম্বর পজিশনে হলো, আর উপরেটা 4 নম্বর পজিশনে হবে। তাহলে আমাকে বলেছে 3 নম্বর স্থানে থাকা শব্দ কোনটা? অবশ্যই টেম্পল হচ্ছে 3 নম্বর স্থানে থাকা সংখ্যা। ওকে স্যার, বোঝা গেছে। তার মানে আমার 20 নম্বরের প্রশ্নের উত্তরটা কী যাবে? টেম্পল, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্ন দেখব একই রকমভাবে স্যার, একই রকমভাবে অভিধান অনুসারে নিম্নলিখিত শব্দগুলিকে সাজান এবং অভিধানের দ্বিতীয় স্থানে থাকা শব্দটা খুঁজে বের করুন। আচ্ছা বেশ 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 ভালো কথা। তাহলে এটাকে আমি আর কি করব, লিখবো না স্যার, এখান থেকেই আমি জুম করে তোমাদেরকে এখান থেকে কেটে কেটে করাবো, তাই না? কারণ আমরা স্যার শিখে গেছি। বলেছে স্যার, এখানে বলেছে 3 নম্বর স্থানের অক্ষর আমাদেরকে বের করতে বলেছে। প্রত্যেকে সি দিয়ে শুরু, স্যার আমি বুঝতে পারছি না। প্রত্যেকের ও দিয়ে শুরু, মানে আমি বুঝতে পারছি না কোনটা আগে পড়ে আসবে, সব কটাকে কেটে দিলাম। স্যার এন মানে 14, ইউ মানে 21, এন মানে 14, ইউ মানে 21, তার মানে এই তিনটা এনের মধ্যে কেউ আগে পরে হবে, কারণ এনের স্থান হচ্ছে আগে 14, তা বাট তিনজনেরই দেখছি এন রয়েছে। ওকে, এই সংখ্যাটাকে সাইডে রেখো, কারণ একে দেখে বুঝতে পারছি না। তারপরে দেখো এই তিনজন তো এন এন কাটলাম। তারপরে দেখো সি এর স্থান হচ্ছে 3 নম্বরে, বাট এফ এর স্থান হচ্ছে 6 নম্বরে, তার মানে সি যাদের 3 নম্বর আগের স্থান তাদেরকে নিয়ে কাজ করব। তার মানে এই সি দিকে দুটোকে নিয়ে কাটলাম। তারপরে এই দুটো সংখ্যার মধ্যে কে আগে পরে হচ্ছে? তোমরা বলে স্যার এল এর মান 12, ই এর মান 5, তার মানে এই সংখ্যাটা স্যার 1 নম্বর পজিশন হবে আমাদের। তো বলবে একদম স্যার। তাহলে স্যার 2 নম্বর পজিশনে কি? অবশ্যই 2 নম্বর পজিশনে এটা হবে। তো বলবে স্যার কেন? স্যার এনের পরে এফ ছিল, এফ তো 6 মানে 14, এই 6 এফ মানে হচ্ছে 6, তাহলে এটা 2 নম্বর হবে। তারপরে স্যার এল মানে তো 12, তারপরে এল মানে 12 মানে স্যার 3 নম্বর সংখ্যা হবে। তারপরে স্যার ইউ মানে 21 মানে এটা 4 নম্বর পজিশন হবে। অর্থাৎ আমার এখানে বলেছে 3 নম্বর সংখ্যা কোনটা হবে স্যার? তাহলে কোনটা হবে? বলেছে ইংরেজি অভিধান অনুসারে। আচ্ছা এখানটা কী চেয়েছে? দ্বিতীয় স্থানে। ওফ, ঠিক আছে, সমস্যা নেই। এখানে দ্বিতীয় স্থানটা বলেছিল, তাহলে আমার দ্বিতীয় স্থান কোনটা হয়ে যাবে? আচ্ছা দ্বিতীয় স্থান এখানে কনক্লুশন হচ্ছে। ওকে, কনক্লুশনটা হচ্ছে মানে এই তিনটে কাটলো, দ্বিতীয় স্থান বলেছিল আমাকে। আচ্ছা আমি বুঝতে ভুল করেছিলাম, এই কাটলো, তার মানে এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর স্থান, তাই না? কারণ এই দুটোকে নিয়ে কাজ করেছিলাম, 1 আর 2 ওরা হয়েছে, দ্বিতীয় স্থানে বলেছে, দ্বিতীয় স্থানে থাকা, 2 নম্বরে কিন্তু কনক্লুশনে থাকছে। বুঝতে না পারলে আরেকবার ঘুরিয়ে দেখবে। বলছে বর্ণমালা সিরিজের বাম দিক থেকে নবম অক্ষর কোনটা? এবার বাম দিক স্যার এ বি সি ডি করে বাম দিক থেকে হচ্ছে, বাম দিক থেকে নবম অক্ষর আই হচ্ছে নবম। তোমরা দেখে নিতে পারো এ বি সি ডি ই এফ জি এইচ আই, দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আই হচ্ছে 9 নম্বরে, কারণ নবম অক্ষরটা চেয়েছিল বাঁ দিক থেকে, কিন্তু ডান দিক থেকে চাইলে স্যার এটা 27 থেকে 9 বাদ দিতাম, ডান দিক থেকে চাইলে, এটা কিন্তু মাথায় রাখবে মনে। তারপরে 23 নম্বর। ওকে, তারপরে 23 নম্বর, মহেশের ছেলে সুরেশের সিয়ার সাথে বিবাহিত হয়। ওকে, নো প্রবলেম। আমরা এখানে কটা রিলেশন করার চেষ্টা করব। এখানে আমরা লিখব প্রথমে হচ্ছে মহেশ। ওকে, আচ্ছা মহেশ ভালো করে লিখব। মহেশ বলছে মহেশের যে ছেলে রয়েছে, ওকে, মহেশের ছেলে সুরেশ। আচ্ছা এর একটা ছেলে রয়েছে, নো প্রবলেম। এর ছেলের নাম কি? সুরেশ। এর ছেলের নাম কি? সুরেশ। ওকে, মহেশের ছেলের নাম কি? সুরেশ। দিয়ে বলেছে যে সেই সুরেশের কার সাথে বিবাহ হয়েছে? সেই সুরেশের বিয়ে হয়েছে, একজন মেয়ে আছে যার নাম হচ্ছে সিয়া। ওকে, নো প্রবলেম, সিয়ের সাথে বিবাহিত হয়েছে। বলছে যার বোন, অর্থাৎ কার বোন? সিয়ার বোন, তাই না? এই সিয়ার একটা বোন রয়েছে জিয়া, এই সিয়ারই একটা বোন রয়েছে যার নাম হচ্ছে সে কি? জিয়া। ওকে, জিয়ার সাথে সুরেশের ভাই। ওকে, আমরা এদিকে করব। এই সুরেশের আবার কে রয়েছে? এই সুরেশের আবার একটা ভাই রয়েছে, এই সুরেশের একটা ভাই রয়েছে, সেই ভাইটার নাম হচ্ছে অমর। এই সুরেশের ভাই রয়েছে, তার মানে এরা হচ্ছে ভাই আর এরা হচ্ছে বোন। এই সুরেশের সাথে সিয়ার বিয়ে হয়েছে আর অমরের সাথে জিয়ার বিয়ে হয়েছে। এই তো সম্পর্ক, মানে সব ভাই দাদাদের একে অপরের সাথে বিয়ে হয়েছে। দিয়ে বলেছে মহেশের সাথে জিয়ার কি সম্পর্ক? এই হচ্ছে জিয়া, এই হচ্ছে মহেশ। তাহলে মহেশের সাথে জিয়ার কি সম্পর্ক? অবশ্যই মহেশ
জিয়াকে কি বলবে? পুত্রবধূ বলবে। কেন বলবে? কারণ হচ্ছে মহেশের সাথে বিয়েটা কার হয়েছে? নিশ্চয়ই অমরের হয়েছে। আর মহেশ অমরের কে হয়? মহেশের ছেলে সুরেশ এবং সুরেশের ভাই অমর। তার মানে মহেশের দুটো ছেলে, অমর আর সুরেশ। আর তার একটা ছেলে বিয়ে হয়েছে জিয়ার সাথে, তার মানে সম্পর্কে পুত্রবধূ। ওকে, তাহলে এটা পুত্রবধূ সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, তোমাদের কিন্তু রিলেশন কিন্তু আসবেই স্যার, একটা প্রশ্ন আসবেই। বলছে অরুণ বলল ওই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী। ওকে, সাজিয়ে লিখব। অরুণ নামে একজন ছেলে রয়েছে, অরুণ নামে একজন ছেলে রয়েছে। যে অরুণ বলছে যে ওই মেয়েটি, অর্থাৎ একটা মেয়ে আছে, সাপোজ ধরো একটা মেয়ে রয়েছে, বলছে এই যে মেয়েটা, এই মেয়েটার সম্পর্কে এবার আমাকে কাজ করতে হবে। ওই মেয়েটা হচ্ছে আমার মায়ের, অর্থাৎ অরুণের যে মা, অরুণের মায়ের নাতি। অরুণের মায়ের নাতি কী হবে? তার মানে অরুণের মায়ের নাতি রিলেশন আসতে গেলে তার মানে ছেলের ছেলে হতে হবে। তার মানে অরুণের মায়ের নাতির স্ত্রী, তাই বলছে। তাহলে অরুণের মায়ের নাতি কী হবে? তাহলে নিশ্চয়ই অরুণের যে ছেলে, অরুণের যে ছেলে সেটাই অরুণের মায়ের নাতি হবে। তুমি একবার ভাবো নিজে, যে তোমার মায়ের, তোমার যে মা, তোমার মায়ের নাতি কী হবে? নিশ্চয়ই তোমার তো ছেলে বা মেয়ে, সেই তো নাতি বা নাতনি হবে। তো সেটাই তো বলছে। এবং বলছে মায়ের নাতির স্ত্রী, স্ত্রী কে? এই মেয়েটা স্বয়ং নিজে। তাহলে আমাকে এবার বলো, মেয়েটার সাথে অরুণের কী সম্পর্ক? মেয়েটা অরুণকে কি বলবে? অবশ্যই এই মেয়েটা অরুণকে শ্বশুর বলবে। কেন বলবে? কারণ শ্বশুর তো বলছেই, তাই না? শ্বশুর তো বলছে, তোমরাই দেখতে পাচ্ছ। কারণ এদের এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হলে অরুণকে তো শ্বশুরই বলবে, তাই না? তো সহজ ছিল। তারপরে দেখো যে 3, 5, 7, 9, 11 এই সিরিজে, এই সিরিজে বিজোড় সংখ্যা কোনটা? স্যার এই সিরিজে আমার বিজোড় সংখ্যা তোমরা দেখে বুঝতে পারছো 9। কেন স্যার 9? কারণ 9 হচ্ছে স্যার প্রাইম নাম্বার। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 3, 5, 7, 9 এগুলো কিন্তু সব একটা আলাদা, কিন্তু 9 হচ্ছে স্যার আমাদের প্রাইম নাম্বার। তাহলে এটা আমার 9টাই ছিল। তাছাড়াও তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে এগুলোকে এক একটা মৌলিক সংখ্যা, 3, 5, 7 সব মৌলিক সংখ্যা। এগুলো একটাও ভাগ যায় না, কিন্তু 9কে ভাগ যায়, 3 3 9 ভাগ যায়। এইভাবেও করতে পারো। তারপরে অন্যদের থেকে আলাদা কোনটা? এটা অলরেডি আমরা করেছি পূর্বেই, একই প্রশ্ন। তো দেখো 15কে 5 দিয়ে ভাগ যায়, মানে 15:5, এই 5 দিয়ে 15কে ভাগ যায়। 32:2, এই 2কে 32 দিয়ে ভাগ যায়, 16 দুগুণ 32। বাট 42কে 4 দিয়ে ভাগ যায় না, 6 6 36 এটাও যায়। তো সুতরাং আলাদা কোনটা হলো? 42:4। দেখো গতকালের আগের দিন ছিল শনিবার, ভালো করে বুঝবে, বেশ ভালো কথা। তো অন্য কালে দিয়ে বোঝাচ্ছি। আমি গতকালের আগের দিন, এই টাইপেরও রিজনিং একটা আসবে। আমি এখানে লিখছি গতকাল, কোনো প্রবলেম? গতকালের আগের দিন, গতকালের আগের দিন কী বার ছিল? গতকালের আগের দিন, গতকালের আগের দিন কী ছিল? নিশ্চয়ই শনিবার ছিল। ওকে, শনিবার ছিল। আচ্ছা তাহলে আজকে কী বার? তাহলে আজ 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 আজটা কী বার হবে? আজ কে বলবে আজ কী বার? স্যার আজ হচ্ছে, তার মানে এখানে যদি শনিবার হয়, মানে গতকালটা ছিল আমার রবিবার, গতকালটা ছিল রবিবার, তাহলে আজ হচ্ছে সোমবার। সিম্পল হিসাব, তাই না? আজ ছিল সোমবার, দিয়ে প্রশ্ন বলেছে পরশু কোন দিন ছিল, অর্থাৎ সোমবারের হিসাবে। সোমবারের হিসাবে সোমবারের পর কী হয়? মঙ্গলবার হয়। মঙ্গলবারের পর কী হয়? বুধবার হয়। ওটাই আমার পরশু দিন, বুধবার। বুধবার উত্তর। সহজ ছিল না স্যার? অবশ্যই সহজ ছিল। তারপরেরটা দেখব আমরা, যে ই মানে কত? স্যার ই মানে 5। আমি প্রত্যেকে আমি রিজনিং করানোর সময় একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি যদি এ বি সি ডি লেটার পরপর তোমার যদি মনে না থাকে, তুমি কিন্তু ফার্স্ট প্রশ্ন করে আসতে পারবে না। তাহলে তোমাকে কী করতে হবে? এ বি সি ডি তোমাকে লিখতে হবে প্রথমে খাতায়, দিয়ে তাদের মাথায় লিখতে হবে 1 2 3 4 করে 26টা লেটার লিখতে হবে। তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করে নাও যে কোনটার মানে কী, তাহলে তুমি খুব ফাস্ট করতে পারবে। ওকে, তো দেখো তাও আমি এটাকে লিখে, একটাকেই লিখে বোঝাবো, বারবার লিখে বোঝাবো না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ, আর লিখছি না, আর লিখছি না। তার মানে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি 3, ডি 4, ই 5, এফ 6, জি 7, এইচ 8, আই 9, 10, 11, 12, 13,
14, 15, 16, 17, 18, 19, 20, 21 আমি আর লিখছি না। বলেছে ই এর মান 5। দেখো স্যার কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা চোখে একটা বড় বড় করে জিনিস দেখতে পাচ্ছি যে স্যার ই মানে 5, মানে ই মানে 5 বলেই দিয়েছে। আর পেন, পেন মানে কত, পি মানে কত, পি মানে দেখো স্যার 16, পি মানে কত 16, ই মানে কত, ই এর কোড স্যার এক্ষুনি দেখলাম 5। আর এন মানে কত, এন কোথায় রয়েছে দেখো, এন মানে স্যার 14, এন মানে 14, সব কটাকে যোগ করো দেখো 35 হবে, সব কটাকে যোগ করো দেখো 35 পাবে, অর্থাৎ পেন এই শব্দটা দিয়েছিল 35। তাহলে পেজ দিয়ে কী হবে স্যার, পি এর কোড এখনই পেলাম 16, এ মানে স্যার 1, জি মানে কত স্যার, জি মানে 7, জি মানে 7, ই মানে কত স্যার, ই মানে 5। তার মানে স্যার সবগুলোকে আমরা যোগ করব, 7 5 12 রাখে 13, স্যার 13 আর 16 হয় আমাদের, 13 আর 16 কত হয় স্যার 29, 29 হয়ে যাবে স্যার সঠিক উত্তর। জাস্ট মানগুলোকে যোগ করে দিলে এটা উত্তর ছিল। তারপরে দেখো যে একটি নির্দিষ্ট কোডে অ্যানিম্যালকে এটা এই ভাষায় লিখছে, তাহলে স্যাম্পলকে কী ভাষায় লিখবে? সহজ, কঠিন নয়। দেখো লিখছি এ এন আই এম এ এল, অ্যানিম্যালকে কী লিখছে স্যার, আই এন এ এল এ এম, এটা লিখেছে। বাট আমার কোশ্চেনে কী বলেছে স্যার, এস এ এম পি এল ই, স্যাম্পেলকে কী লিখবে? তোমরা একটা জিনিস লক্ষ্য করো স্যার, এই যে এর স্থানটা এখানে হয়েছে মানে এইভাবে কনভার্ট হয়েছে, এই যে আয়ের স্থানটা এখানে হয়েছে মানে এইভাবে কনভার্ট হয়েছে, আর এনটা এইভাবেই থেকে গেছে। তারপরে দেখো এই এম এখানে চলে এসেছে, এই এল এখানে চলে এসেছে এখানে, তার মানে আমাদের সম্পর্কটা হচ্ছে এইভাবে 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 হচ্ছে সম্পর্কটা আমাদের। তাহলে আমরা প্রথমে এইভাবে টানবো এস লিখবো, তারপরে এইভাবে টানবো এম লিখবো, তারপরে এইভাবে টানবো এ লিখবো। সিমিলার এইভাবে টানবো পি লিখবো, এইভাবে টানবো ই লিখবো, আর নিচে এল লিখবো। কোন অপশান আছে, এম এ এস, এম এ এস ইএলপি, এম এ এস ইএলপি অপশান নাম্বার 1 আছে, এটাই আমার সঠিক উত্তর হয়ে যাবে স্যার। ওকে, তারপরে দেখো এফ ও এস টি ই আর, ফস্টার মনে হচ্ছে 36। তোমরা স্যার কী করবে, এই রিজনিংটা দেখা মাত্রই তোমরা কী করবে, এফ মানে 6, ও মানে 15, সব যোগ করে তুমি 36 আনার চেষ্টা করবে। তুমি সারাদিন ধরেও পারবে না, এটা চোখের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে স্যার। স্যার কী করে লুকিয়ে রয়েছে দেখো, এফ একটা সংখ্যা, ও একটা সংখ্যা, টোটাল দুটো সংখ্যা, এস একটা 3টে, টি একটা 4টে, ই একটা 5টা, আর একটা 6টা, অর্থাৎ 6টা সংখ্যা মানে 6 স্কোয়ার, 6 6 36। ডান্সের মধ্যে কটা সংখ্যা রয়েছে স্যার, ডি মানে একটা, এ মানে একটা, এন মানে একটা, সি মানে একটা, ই মানে একটা, টোটাল কত হলো 3 দিয়ে 5টা, 5 5 25। তাহলে এই অর্চারের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে দেখবো আমরা। অর্চারের মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর 7টা মানে স্যার 7 স্কোয়ার, 7 7 49 উত্তর। সারাদিন ধরে ওই লেটার দিয়ে খুঁজতে। ওকে, 49 উত্তর। তারপরে একটি নির্দিষ্ট কোডে, একটি নির্দিষ্ট কোড, ওকে চেষ্টা করব বা এবং বোঝানোরও চেষ্টা করব। এ ওয়াই এস, এটাকে বলছে বি এ টি, বাট। আচ্ছা বেশ ভালো কথা স্যার, এখান থেকে আমরা লিখব এ মানে 1, বলবে স্যার একদম হ্যাঁ, এ মানে 1। আচ্ছা স্যার ওয়াই এর মানে কত, স্যার ওয়াই জেড, ওয়াই মানে 25, ওয়াই এবিসিডি ভাবে কত নম্বর স্থানে পড়ছে, 25 নম্বর স্থানে। এস কত নম্বর স্থানে পড়ছে স্যার, 19 নম্বর স্থানে। বি এর স্থান কত স্যার, 2 নম্বরে। এর স্থান কত স্যার, 1 নম্বরে। টি এর স্থান কত স্যার, 20 নম্বরে। আমি এখান থেকে দেখে বুঝতে পারছি এ থেকে বি হয়েছে মানে +1 হয়েছে, তারপরে ওয়াই থেকে এ হয়েছে, তার মানে স্যার +2 হয়েছে। কারণ দেখো ওয়াই জেড, জেড তো শেষ হয়ে গেল, যদি শেষ হয়ে যায় তাহলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, আবার এ থেকে শুরু করতে হবে, তার মানে আমার দুটো ঘর প্লাস হয়েছে। তারপরে দেখো এস থেকে আবার 19 থেকে 20 হয়েছে মানে +1 হয়েছে, তার মানে রিলেশনটা ছিল +1 +2 +1, এই রিলেশনে আমার হবে। তার মানে আমি লিখব বি ওয়াই এস, প্রথমে +1 করব, বি এর সাথে 1 যোগ করলে, অর্থাৎ বি এর মান হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 মানে স্যার সি বা বিসি, তুমি ডাইরেক্ট বলতে পারলে খুবই ভালো। ওয়াই মানে তো স্যার সেই এই হবে, আর এস মানে স্যার সে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে, অর্থাৎ সি এ টি, ক্যাট উত্তর হয়ে গেল। তারপরে স্যার দেখব ক্লক, এবং এটা খুব অ্যান্টিক টাইপের, সি এল ও সি কে,
ক্লককে বলছে স্যার কে সি ও এল সি। ওকে, এটা বলছে আমার। দেখো প্রথমে এই শব্দটাকে যদি এটা বোঝে তাহলে স্টেপকে কি বলবে, আগে এটাকেই আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখে বুঝতে পারছি স্যার এই সি এর স্থানটা এখানে চলে এসেছে শেষের দিকে, আর এই কে এর যে শেষের অক্ষরটা সেটা স্যার প্রথমের দিকে চলে এসেছে। তারপরে স্যার আবার আমরা লক্ষ্য করব, আর তারপরে আবার যে এই এলটা আমার শেষের দিকে গেছে, আবার এই সিটা স্যার এই প্রথমের শেষের দিকে এসছে, আর ওটা ওয়ের জায়গাতেই আছে। তার মানে স্যার সম্পর্ক বুঝতে পেরেছো কীভাবে হয়েছে? তাহলে আমরা এইভাবে আমরা সম্পর্কটাকে লিখব। তাহলে এস টি ই পি এস, তাহলে স্যার এই এস লিখবো শেষে আর এই এস প্রথমে লিখব। তারপরে স্যার টিকে লিখব, তারপরে স্যার এই পিকে লিখব, আর ই এর স্থান স্যার ইকেই রাখবো, অর্থাৎ এস পি ই টি এস। অপশান নাম্বার স্যার 2 রয়েছে, বোঝা গেছে? তারপরে স্যার 33 নম্বর স্যার বলেছে স্যার ক্যাট। ভেরি গুড। ক্যাটকে বলেছে স্যার ডি ডি ওয়াই। স্যার সি মানে 3, স্যার ডি মানে 4, এ মানে 1, ডি মানে 4, টি মানে 20, স্যার ওয়াই মানে 25। কী সম্পর্ক আছে বুঝতে পারছো? অর্থাৎ 3 থেকে 4 হয়েছে, অর্থাৎ এদের মধ্যে আমার 1 প্লাস হয়েছে। তারপরে 1 থেকে 4 মানে কত যোগ করে 4? 1 থেকে এখানে 3 প্লাস হয়েছে স্যার, 3 প্লাস। তারপরে 20 থেকে 25 মানে স্যার এখানে 5 প্লাস হয়েছে। তার মানে সম্পর্কটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস, মানে এক ঘর দু ঘর ডোবকে, তাই না? দু ঘর ডোবকে হচ্ছে 1 3 5, তারপরে 7, তারপরে 7-এর পর 9, এভাবে হতো। ততদূর তো নেই, তাহলে আমরা সম্পর্ক বুঝে গেছি যখন, তাহলে আমরা করে ফেলবো। বি আই জি, বি এর মান 2, আই এর মান 9, জি এর মান হচ্ছে 7। প্রথমে আমার 1 প্লাস হয়েছে, বি এর মানে সি দিয়ে শুরু হবে অক্ষরটা, প্লাস 1 হলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 মানে সি। তারপরে আমার কি ছিল স্যার? আই, তাই না? তারপরে স্যার আমার আই এর কোড হচ্ছে 9। তারপরে কত প্লাস হয়েছিল? 3 প্লাস হয়েছিল। 9 আর 3 কত হয় স্যার? 12 মানে এল। জি ছিল 7, কত যোগ হয়েছিল? নিশ্চয়ই স্যার 5 যোগ হয়েছিল। 7 আর 5 12, 7 আর 5 যোগ করলে কত হবে স্যার? 12 মানে এল। সি ডবল এল এর উত্তর। যারা এই কোড নাম্বার মুখস্থ রাখেনি তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে আমার কথাগুলো। বলছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অ্যাওকে এটা বলা হয়। আচ্ছা, বেশ ভালো কথা। দেখো প্রথমে বোঝাচ্ছি, AWAKE অ্যাওকে বলছে ZVZJD। তাহলে তারপর একইভাবে এই ফ্রেন্ডকে কি বলবে? প্রথমে তুমি দেখো এইখানটায় প্রত্যেকটা কি হয়েছে, এ কোড হচ্ছে 1, ডাব্লুর হচ্ছে 23, অন্য কালিতে লিখে বুঝতে পারবে। এ মানে 1, কে মানে 11, ই মানে 5, জেড মানে হচ্ছে 26, ভি মানে 22, জেড মানে 26, জে মানে 10, ডি মানে 4। দেখো 1 থেকে 26 হয়েছে মানে মাইনাস, শেষের দিক থেকে উল্টো পজিশন আসছে। দেখো 23 থেকে 22 হয়েছে মানে -1 হয়েছে। দেখো 1 থেকে আবার 26 -1 হয়েছে। 11 থেকে 10 হয়েছে স্যার -1 হয়েছে। 5 থেকে 4 হয়েছে মানে -1 হয়েছে। তার মানে সম্পর্কটা সব মাইনাস মাইনাস করে, আমি এত কিছু লিখবই না। এফ রয়েছে, এফ থেকে এফের মান হচ্ছে 6 থেকে একবার দিলে 5 হয়, আর 5 মানে স্যার ই দিয়ে শুরু হবে আমার। তারপরে আর স্যার আর মানে কত? 18 থেকে একবার দিলে 17 মানে স্যার কিউ। তারপরে ই এর পরে কিউ হবে আমার। তারপরে কি বলেছে? আই, স্যার আই মানে হচ্ছে 9 থেকে একবার দিলে 8 মানে স্যার এইচ। তারপরে স্যার ই মানে হচ্ছে স্যার 5 থেকে একবার দিলে 4 মানে স্যার ডি। কোন অপশানে থাকছে? তারপরে হচ্ছে স্যার এন মানে হচ্ছে স্যার 14, এনের কোড হচ্ছে 14 থেকে একবার দিলে 13 মানে হচ্ছে স্যার এম। তারপরে ডি এর কোড হচ্ছে 4 থেকে একবার দিলে 3 মানে হচ্ছে স্যার সি। কোন অপশান আছে দেখো? EQHDMC, অপশান নম্বর 4 সঠিক উত্তর। তারপরে এইবার খুব ভালো একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমাদের এই টাইপের রিজনিং পেয়ে যাবে। 50 জন শিক্ষার্থী একটি ক্লাসে কবির শীর্ষ স্থান থেকে 15তম স্থানে রয়েছে, নিচ থেকে কত নম্বর স্থানে থাকবে? এই টাইপের রিজনিং তোমরা কিন্তু একটা পরীক্ষায় পেয়ে যাবে। এই টাইপের রিজনিং কী করে করতে হয় শিখে নাও আমার কাছে। তোমরা প্রথমে লিখবে একটা সূত্র, মোট সমান শীর্ষ
আচ্ছা শীর্ষ বা প্রথম, ওকে, এই শীর্ষ বা প্রথম একই কথা। শীর্ষ মানে সূত্রটা হচ্ছে প্রথম প্লাস শেষ মাইনাস ওয়ান। আচ্ছা এই প্রথমের জায়গায় বাঁ দিকও থাকতে পারে, আবার ডান দিক থাকতে পারে মাইনাস ওয়ান, কিংবা এখানে ভাষা থাকতে পারে উপর প্লাস নিচও থাকতে পারে মাইনাস ওয়ান, মানে অনেক রকমভাবে ভাষা থাকতে পারে। ওকে, এবার তুমি একটা লক্ষ্য করো দেখি, বলছে 49 জন শিক্ষার্থীর একটি ক্লাসে, তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত স্যার? 49। শীর্ষস্থান থেকে অর্থাৎ প্রথম দিক থেকে সে 15তম, প্রথম দিক থেকে কততম স্যার? 15তম, প্লাস তাহলে নিচের দিক থেকে কত হবে? মানে প্রথম দিক থেকে মানে শীর্ষ মানে উপর দিক থেকে 15তম, আর নিচের দিকটা স্যার আমি জানি না, নিচ লিখেই ছেড়ে দেবো, কারণ নিচের দিকটা স্যার উত্তর আমাকে করতে চেয়েছে, মাইনাস আছে মাইনাস করব। স্যার 15 থেকে মাইনাস 1 করলে স্যার কত হয়? 14, এদিকে কত রয়েছে? 49, তাই না? প্লাস নিচ, এবার এই 14টাকে সমানের এদিকে আনবো, অর্থাৎ 49 থেকে 14 বাদ যাবে, কত হয়ে যাবে? 5, 3, 35 উত্তর হয়ে গেল। এই সূত্রটা তুমি মনে রাখবে, তোমার যত টাইপের এই টাইপের থাকবে তুমি ফটাফট উড়িয়ে দিবে। দেখো সারিতে একটি গাছ বাম প্রান্ত থেকে 7তম, ডান প্রান্ত থেকে 14তম, সারিতে মোট কয়টি গাছ আছে? এবার আমাকে মোট চেয়েছে কি? বাম প্রান্ত ডান প্রান্ত -1, এটা সূত্র। বাঁ প্রান্ত থেকে 7তম, ডান প্রান্ত থেকে 14তম, -1 আমাকে মোট চেয়েছে এখানে। তার মানে আমাকে চেয়েছে 7 আর 14 কত হচ্ছে স্যার? 7 আর 14 হচ্ছে 21, 21 - 1 মনে হচ্ছে স্যার 20, তার মানে স্যার এটা আমার 20 উত্তর। স্যার এটা আমার কটা গাছ ছিল? 20টা গাছ ছিল। ফটাফট হবে, ফটাফট একই। তার মানে এত কি আর করবো? এবার আমি যখন করব স্যার, আমি সূত্র যখন শিখে গেছি তখন অত আর সূত্র লিখে করব না, ডাইরেক্ট দেখবো স্যার 49 জন ছেলে রয়েছে আর 16 জন বলেছে স্যার, সেই 16 জন থেকে তুমি 16 জনের জায়গায় তুমি তো সবসময় দেখলে একটা 1 মাইনাস হচ্ছে, তার মানে মাইনাস একটা তুমি করে দাও, 15 বাদ দিয়ে দাও, অর্থাৎ 49 থেকে 15 বাদ দিলে কত হয়? 4, 3, 34 উত্তর হয়ে যাবে, 34। এত কিছু আর করবে? তারপরে দেখো 40 জন শিক্ষার্থী আছে, তুমি 14তম স্থান, ডান দিক বাঁ দিক দেখে তোমার কোনো লাভ নাই, 14তম বলেছে, তুমি শুধু জেনে রাখবে -1 করে দেবে। তাহলে 14 থেকে 1 বাদ দিলে কত হয়? 13, অর্থাৎ কত হয়ে যাবে? 7, 4 থেকে 1 বাদ দিয়ে 2, 27 উত্তর স্যার, 27 উত্তর। ফটাফট হবে স্যার, ওকে। আচ্ছা এবার বেশ 39 দেখো, 39এরটা কী করে করছি দেখো, আমরা লেটারগুলোকে একটু লিখে নিই। লেটারগুলোকে সিরিজটা সম্পূর্ণ করতে বলেছে, কিন্তু কোন দিকে সিরিজ? আচ্ছা এদিকেই হতে হয়তো। এক্স মানে স্যার 24, ইউ মানে 21, আর মানে 18, ও মানে 15, এল মানে 12। একটা জিনিস লক্ষ্য করে দেখি, 24 থেকে 21 হয়েছে স্যার, কত মাইনাস হয়েছে? স্যার -3 হয়েছে। স্যার 21 থেকে 18 হয়েছে, কত মাইনাস হয়েছে? তোর স্যার -3। 21 থেকে -3 বাদ দিলে 18 হয়। স্যার 18 থেকে 15, কত বাদ দিয়ে 15 হয়েছে স্যার? -3। 15 থেকে কত বাদ দিলে 12 হবে স্যার? -3। 12 থেকে কত বাদ দিব স্যার? 12 থেকে -3 বাদ দিলে কত হবে? 9 হবে। আর 9 মানে স্যার আই উত্তর। এটা 1 নয়, এটা অপশানটা আই হবে, ওকে। বোঝা গেছে? সিরিজটা সহজ ছিল। 40-এর সিরিজ দেখো, এবং খুব সহজ সিরিজ। বলে ZAYBXCWD কীভাবে করবো দেখো স্যার, দেখো জেডের কোড হচ্ছে 26, ওয়াইয়ের কোড হচ্ছে স্যার 25, এক্সের কোড হচ্ছে স্যার 24, ডাব্লুর কোড হচ্ছে স্যার 23। তুমি একটা করে দেখো, ওই যে ওদের প্রথম লেটারগুলো সবগুলো কমছে, 26 থেকে 25, 25 থেকে 24, 24, 23, তারপর নিশ্চয়ই 22 হবে। আর 22 মানে স্যার ভি, অ্যাকচুয়ালি শেষের দিক থেকে কমতে আসছে, তার মানে WXYZ, তাই না? তার মানে আমার ভি হতো, VWXYZ এইভাবে হতো, তাই না স্যার? তার মানে আমার ভি হবে। তারপরে দেখো ABCD, নিশ্চয় ই হবে স্যার, VE কোন উত্তর আছে স্যার? অপশান নাম্বার 3, সহজ ছিল। তারপরে দেখো স্যার, এটা খুব ভালো, বোঝার চেষ্টা করো স্যার, দেখো আমি বোঝাচ্ছি। দেখো স্যার ABC পরপর নিল স্যার, নিল কি নিল না? তো একদম হ্যাঁ স্যার, ABC নিল। দেখো স্যার ডি নেয়নি, ডিটা বাদ, ডি বাদ দিয়ে দেখো স্যার আবার শুরু হয়েছে EFG নিল স্যার, EFG, তারপরে কী হয় স্যার? জি এর পরে EFG, এইচ হয় স্যার,
এইচটাকে কিন্তু বাদ দিয়েছে, তারপরে আবার শুরু করেছে আই জে কে এর পর কী হয় স্যার এল হয়, কিন্তু এলটা নেয়নি। তারপরে এম এন ও, স্যার এম এন ও এর পর কী হয় স্যার পি হয়, কিন্তু আমরা পিটাকে নিব না, কারণ দেখছি তো একটা করে লেটার ড্রপ দিচ্ছে। তাহলে পিটাকে বাদ দিলে স্যার উত্তরটা হয়ে যাবে কিউ আর এস। কোন অপশান আছে স্যার? দেখো দেখো কিউআরএস অপশান আছে কি? নেই, কিউআরএস অপশান নেই, অপশান নাম্বার 2 আছে তো। তারপরে প্রদত্ত বিকল্পটি থেকে ক্রমটি নির্ণয় করো। আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা, একটা তো হোমওয়ার্ক তো তোমাদেরকে দিই আমি, 42 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দিলাম, এটা নিজে চেষ্টা করবে, ক্রমটা পূর্ণ করো, মানে এই পরে এই স্থানে কি লেটার আসবে। ওকে, একটা তো হোমওয়ার্ক দিলাম আমি। তারপরে তারপরে কত নম্বর? 43 নম্বরটা দেখে নাও। দেখো 43 নম্বর, স্যার সি এফ জে জিজ্ঞাসা চিহ্ন 21। স্যার সি এর কোড হচ্ছে 3, এফ এর কোড হচ্ছে 6, জে এর কোড হচ্ছে 10, এখানে জিজ্ঞাসা চিহ্ন কী বসবে জানি না, কিন্তু ইউ এর কোড হচ্ছে স্যার 21। দেখো স্যার সি মানে হচ্ছে 3, এই স্যার 3-এর সাথে তুমি যদি 3 যোগ করো কত হয়? 6 হয় না? তার মানে এই সি এর সাথে 3 যোগ করে 6 পেয়েছি, মানে এফ সংখ্যাটা পেয়েছি আমরা, 6 মানে তো এফ, তাই না? আবার দেখো স্যার এই যে এফ সংখ্যাটা রয়েছে, এই এফ সংখ্যাটার সাথে 4 যোগ করব, মানে সি এর সাথে 3 যোগ করে আমরা এফ পেয়েছি, এফের সাথে 4 যোগ করো, অর্থাৎ এফের মানে তো 6, 6 আর 4 10। তারপরে স্যার এর সাথে 5 যোগ করো, তার মানে এখানে স্যার সংখ্যাটা কত হবে? ও ও 15 হবে, 10 আর 5 15, আর 15 মানে ও হচ্ছে ও। তারপরে 15-র সাথে 6 যোগ করো, 15 6 কত? 21 হয়, মিলে গেল। তারপরে দেখো, তারপরে হচ্ছে 44, এসব দেখে বোঝা যাচ্ছে +2 করে, সি ই জি, তারপরে যেই সংখ্যাটা হচ্ছে হোক এখানে, তারপরে এটা দেখো সি মানে 3, ই মানে 5, জি মানে 7, তার মানে এখানে সব +2 করেছে না, 5 3 2 5, 5 2 7, 7 2 9, তার মানে যেই লেটারটা হবে 9 হবে এখানে। 9 মানে একমাত্র আই, একটাই অপশান আছে দেখো, আমি আর এখানে করতেই হলো না, আই মনে হচ্ছে 9, আর বাকিগুলো দেখো সব জি আই এসব দিয়ে শুরু রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো অপশান আই দিয়ে রয়েছে, আই টি টি আর একটা আই এস এস, তার মানে আমাকে করতে হবে আরেকটা করে নিই। এম মানে 13, 2 15, 2 17, 2 19, মানে এস এসটা উত্তর হবে আই এস এস, খতম গল্প। তারপরে 45, দেখো 45 খুব সহজ, কিচ্ছু নেই, এটা 1 2 জাস্ট এ বি, ভালো করে বুঝো ভালো করে, আমি জানি এটা অনেকে বুঝতে পারবে না এগুলো, তার জন্যই বোঝাবো। এ মানে 1, বি মানে 2, ডি মানে 4, এখানে 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 শূন্য স্থান রয়েছে, কে মানে 11 আর পি মানে 16। কী করে করেছে স্যার? স্যার প্রথমে 1 বেড়েছে, তারপরে স্যার এখানে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, স্যার 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, তার মানে কত করে বাড়ছে? প্রথমে 1 বাড়লো, তারপরে 2 বাড়লো, তাই না স্যার? তারপরে নিশ্চয়ই স্যার কত বাড়বে? 3 হবে, 3 বাড়বে, 4-এর সাথে 3 যোগ করলে কত হয় স্যার? 7, আর 7 মানে স্যার জি, তার মানে উত্তরটা স্যার আমার কত হবে স্যার? জি হবে। তুমি এবার মিলানোর জন্য তুমি লিখতে পারো জি এর মান 7, 7-এর সাথে স্যার 4 যোগ করব, কত হবে স্যার? 11, 11 হয়েছে স্যার, 11-এর সাথে 5 যোগ করব, কত হবে স্যার? 16, তার মানে আমার উত্তরটা জি। আশা করছি বোঝাতে পেরেছি, বুঝতে না পারলে আবার দেখো ভিডিও ঘুরিয়ে। সেম ম্যাথ বলছে, সেম রিজনিং। 29 জন টোটাল, 12 জন বলেছে, 13 জন বলেছে, 13 থেকে 1 বাদ দাও, 12 হবে, আর এখানে কত হয়ে যাবে? 17 উত্তর হয়ে যাবে। 29 থেকে 12 বাদ দিলে 17 ফটাফট হবে। তারপর বলছে এফ মানে, আচ্ছা এফ মানে 6 স্যার, জে মানে 10 স্যার, এন মানে স্যার 14, আর মানে স্যার 18, তার মানে বাড়ছে কত কত করে? 4 4 করে বাড়ছে সব, 6 আর 4 10, 10 আর 4 14, 14 4 18, 18 4 22, স্যার 22 মানে ভি উত্তর হয়ে গেল। দেখেছো তুমি যদি কোড মুখস্থ রাখতে পারো কি ফটাফট হবে দেখো। তারপরে দেখো স্যার ডি মানে 4, অ্যান্ড মানে 19, তারপরে এডিএম মানে কি? স্যার এটা কিছুই না, জাস্ট লেটারগুলোকে যোগ করব, এ মানে 1, ডি মানে স্যার 4, এম মানে 13, 13 আর 4 13 আর 4 17 টাকা 18 উত্তর স্যার। জাস্ট এই এ ডি এম এর কোড বসিয়ে দিলাম, এ মানে 1, ডি মানে 4, এম মানে 13 বসিয়ে দিয়ে বাস যোগ করে দিলাম, উত্তর হয়ে গেল। একটু আগে করেছো। আচ্ছা এটা রিপিট হয়ে গেছে এই প্রশ্নটা, এটা অলরেডি করেছো তোমরা, দেখো প্রশ্নটা দেখে চিনতে পারবে, রিপিট হয়ে গেছে। এটা খুব ভালো, এটা 50 নম্বর এটা, এবং এটাই শেষ। খুব লজিক্যাল এটা। দেখো
এবং এটা পরীক্ষা আসার মতন। CODE এই কোডকে কী করে নশো করলো, তোমরা সারাদিন লাগিয়ে দিবে এটা। যখন দেখবে কোনো বড় লেটারে গেছে, এখানে আছে 4টে লেটার CODE, বাট এখানে আছে 3টে লেটার, তার মানে তুমি বুঝে নাও যে এই সংখ্যাগুলোর মান দিয়ে কিছু গুণ করে গেছে। সি মানে কত স্যার 3, ও মানে কত স্যার 15, ডি মানে কত স্যার 4, ই মানে কত স্যার 5। তুমি স্যার গুণ করো, 3×15 = 45, স্যার 4×5 = 20, স্যার 45×2 = 90, অর্থাৎ এটাকে গুণ করে হচ্ছে স্যার 900। সিমিলারলি RACE এই যে রেস কথাটা রয়েছে স্যার, আর মানে 18, এ মানে 1, সি মানে 3, ই মানে 5, 3×5 = 15, 18কে 18, অর্থাৎ 15 আর 18 গুণ করলে স্যার 270 হয়। এটাই সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের একটা আমি জিকে, তোমাদের একটা জিনিস বলছি, তোমাদের যেদিন এক্সাম হবে আমি এক্সাম হলের মধ্যে আমি উপস্থিত থাকব, তোমাদের যে এক্সাম সেন্টারের মধ্যে, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে আমি জিজ্ঞাসা করব কী কী প্রশ্ন করা হয়েছে, কত কাট অফ যেতে পারে, কী কী প্রশ্ন এসেছে। এইসব ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেতে থাকবে। সুতরাং তোমরা এখন থেকে আমার চ্যানেলের সাথে জড়িত থাকবে। ওকে, তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।